এই রিভিউটাকে সাধারণত বলা হয় সিস্টেমেটিক রিভিউ। সিস্টেমেটিক রিভিউর ভিতরে আমি আবার চেষ্টা করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, মানে সব তো সম্ভব না কোনোদিনই, কিন্তু যতটুকু সম্ভব এই ক্রাইটেরিয়ার ভিতরে পরে যতগুলো লিটারেচার, সমস্ত লিটারেচার রিভিউকে আমাকে একত্রিত করার পরে আবার ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করা, যে আমাকে কি সব পেপারগুলো কি আসলে আমাকে পড়তে হবে, সব পেপারগুলো আমাকে পড়তে হবে না। ও টপিকস এবং মানে সার্চের যে টপিক সেটা তো ফার্স্ট আমাকে সিলেক্ট করতেই হবে যে আমি এই টপিকস নিয়ে কাজ করছি, স্পেসিফিক টপিক। তারপরে হচ্ছে এখন সব পেপারগুলো কি আসলে আমাকে পড়তে হবে, যতগুলো পেলাম হয়তো দেখা যাবে যে 50টা আমার কাছে কাজে লাগবে, বাকি দেখা যাবে 250 আমার কাজে লাগতেছে না। তা 250 যে কাজে লাগবে না সেটা আমি কীভাবে ইভালুয়েট করবো? সেটা ইভালুয়েটের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আসলে আমি পেপারটার টাইটেলটা দেখবো, যে টাইটেলটা আসলে আমার টপিকের সাথে কতটুকু ম্যাচ করে। অনেক চলে যাবে টাইটেল পড়লেই বাদ চলে যাবে। কিছু কিছু পেপারে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট পড়লেই আমি বুঝতে পারবো যে আসলে এটা আমার টপিকস ওরিয়েন্টেড কিনা বা কতটুকু আমার টপিকস হয়ে যাবে। তো অ্যাবস্ট্রাক্ট পড়লে দেখা যাবে যে আরো অনেক বাদ চলে যাচ্ছে। এরপর হচ্ছে সেবার আমার কাজটা হচ্ছে হোপফুলি সার্ভে রিলেটেড। এখানে আসলে নতুন করে মেথোডোলজিক্যাল কোনো কিছু এক্সপ্যানশন করার কিছু নেই। কিছু কিছু পেপারে পাওয়া যাবে যেখানে শুধু মেথোডোলজিক্যাল এক্সপ্যানশন নিয়ে কাজ করছে, তো ওগুলোও বাদ। এইভাবে করে বাদ দিয়ে শেষে দেখা যাবে যে হয়তো 5টা পেপার থেকে আমার 50টা পেপার আমার জন্য ইফেক্টিভ। এই 50টা পেপারকে রিভিউ করে আমার লাইনে যে তারা কতটুকু কাজ করছে, তাদের কি কন্ট্রিবিউশন এবং আমি ফার্দার কি করতে পারি, এইটা বের করে নিয়ে আসা। এই যে হোল প্রসিডিউর, এই প্রসিডিউরটাকে বলা হয় সিস্টেমেটিক রিভিউ। এর বাইরে সিস্টেমেটিক রিভিউ বাইরে কিছু রিভিউ আছে যেটাকে আমরা সাধারণত মেটা অ্যানালাইসিস বলতে পারি, অথবা ন্যারেটিভ লিটারেচার রিভিউ, ঠিক আছে, বা অ্যানোটেড বিবলিওগ্রাফি। এই ক্ষেত্রে যে অন্যান্য যে লিটারেচার রিভিউ আছে সেই লিটারেচার রিভিউতে আসলে আমাকে হোল থ্রু আসলে যাওয়ার প্রয়োজন হয় না। জাস্ট একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ লিটারেচার যদি আমার হয়ে যায়, সে ফর এক্সাম্পল মানে রিলেভেন্ট 10 থেকে 20টা বা 15টা এরকম হতে পারে, জাস্ট দামি নাম্বার আমি বলতেছি। এরকম নাম্বার যদি হয়ে যায় একটা পেপারের জন্য, নট ফর একটা রিসার্চ থিসিস, একটা জার্নাল পেপারের জন্য বা একটা কনফারেন্স পেপারের জন্য হয়তো বা 20-25টা বা 30টা লিটারেচার আমার দেখলেই হয়ে যায়, সেটা হচ্ছে কারসারি রিভিউ। রিভিউ করে আমাকে ওই টপিক সম্পর্কে আইডিয়া নিয়ে এই রিলেটেড এখন স্টেট অফ দ্য আর্ট কতটুকু নলেজ আছে সেটা বোঝার চেষ্টা করার পরে আমি যদি ধারণা নিতে পারি যে না হ্যাঁ এই আমি যে কাজটা করতে যাচ্ছি বা আমি যারা চাচ্ছি কন্ট্রিবিউট করতে সেই কাজটা হয় না, অথবা ওই সমস্ত লিটারেচার রিভিউর ভিতরেই তারা বলে দেবে যে তাদের স্টাডির লিমিটেশনটা কি, তারাই ফাইনালি বলে দেয় আসলে ফিউচার রিসার্চ ডিরেকশন কি হতে পারে। তো দেখা যাচ্ছে যে তাদের ফিউচার রিসার্চ ডিরেকশনের সাথে আমার রিসার্চ ডিরেকশনের সাথে কিছুটা ম্যাচ করতেছে, তো আমি এখানে একটা কনক্লুশনে মোটামুটি ড্র করতে পারি, রেশনালিটি নিয়ে আসতে পারি যে অমুক এই কাজ করছে, কিন্তু ফার্দার আমি এই কাজ করতে যাচ্ছি। এইভাবে এটা হচ্ছে জাস্ট ন্যারেটিভ লিটারেচার রিভিউ। এটার মাধ্যমে আমি আমার একটা পেপারের ব্যাকগ্রাউন্ড অথবা একটা পেপারের লিটারেচার রিভিউ আমি কনক্লুড করতে পারি। বাকি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ যেটা, সেটা হচ্ছে আমি যদি ফুললি আসলে অ্যাকোয়ান্টেড হতে চাই ওভারঅল টপিক সম্পর্কে, দেন উইল গো ফর দ্য সিস্টেমেটিক রিভিউ। আর সিস্টেমেটিক রিভিউতে গেলে মজা আছে যে সিস্টেমেটিক রিভিউ আমরা শুধুমাত্র রিভিউ নিয়ে আর্টিকেল পাবলিশ করতে পারি, পেপার লিখতে পারি। একটা রিসার্চ আর্টিকেলের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট, তারপরে আমরা ইন্ট্রোডাকশন লিখি, এরপর হচ্ছে থার্ড পার্ট হচ্ছে লিটারেচার রিভিউ। ওনার কোশ্চেন ছিল যে লিটারেচার রিভিউটা কি আসলে এরকম হতে পারে কিনা যে আমরা ইন্ট্রোডাকশনের সাথে এটাকে অ্যাপেন্ড করে দিব, ইন্ট্রোডাকশনের সাথে একসাথে দিয়ে দেবো। হ্যাঁ, এটা দুইটাই আছে, হতে পারে এটা ইন্ট্রোডাকশনের সাথে একই সাথে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা হয়, অথবা আলাদা একটা টপিকস হিসেবে হেডিং এর আওতায় আমরা লিটারেচার রিভিউকে অ্যাড করতে পারি। বেটার হচ্ছে থিসিসের ক্ষেত্রে আলাদা একটা চ্যাপ্টার লিটারেচার রিভিউ হিসেবে করা। বাকি ইন্ট্রোডাকশন লেখার সময় অবশ্যই আমার কিছু লিটারেচার আসবে, কারণ ইন্ট্রোডাকশনের ভিতরে সাধারণত আমার কন্ট্রিবিউশন কি এবং প্রথম হচ্ছে আমার থিসিসের ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আসে, যে কাজটার স্কোপ অফ দ্য ওয়ার্ক। তার আগে হচ্ছে যে আসলে একটা প্রবলেমটাকে খুব ব্রডার আঙ্গিকে এটাকে এক্সপ্লেইন করা,
এটা হচ্ছে ইন্ট্রোডাকশনে আসে প্রথমে, এবং বর্ডার আঙ্গিলে যখন এক্সপ্লেইন করা হয় করতে 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 ওটাকে সেটা ন্যারো ডাউন করে আমার টপিকসের দিকে নিয়ে আসা। তো এর মাঝখানে তখন অনেক ধরনের আমাকে জাস্টিফিকেশন দিতে হবে। কি জানি কাজ করছে কনজেশন নিয়ে, তাই না? হ্যাঁ, ও কাজ করছে কনজেশন নিয়ে। তো কনজেশন নিয়ে কাজ করতে হলে প্রথমেই আসলে আমাকে এটা যে আসলে একটা ইম্পর্টেন্ট টপিক, এটা যে রিসার্চ ওয়ার্দি টপিক, এই জিনিসটাকে তো আসলে আমাকে হাইলাইট করতে হবে। তো প্রথমে আমি কি করব? আমি কি কনজেশন প্রবলেম নিয়ে কাজ করবো না কনজেশনের ব্লেসিং সেটা নিয়ে বলবো? সেটা আমাকে প্রথমে ঠিক করতে হবে না? যদি আমি মনে করি যে দিস ইজ এ প্রবলেম, তাহলে এই প্রবলেমের ডাইমেনশনটাকে প্রথমে আমি শুরু করবো, ঠিক আছে? ওভারঅল একটা পার্সপেক্টিভে, হয়তো গ্লোবাল পার্সপেক্টিভ বা রিজনাল পার্সপেক্টিভ শুরু করতে পারি। ইভেন গ্লোবাল পার্সপেক্টিভে নিয়ে এসে সেটাকে রিজনাল পার্সপেক্টিভ, তারপরে কান্ট্রি স্পেসিফিক, ইভেন সিটি স্পেসিফিক প্রবলেমে নিয়ে আসতে পারি। অথবা এক কথা দিয়ে শুরু করতে, যদি আমার ঢাকা সিটির জন্য কাজ হয়, তুমি শুরু করতে পারি যে ঢাকা সিটির জন্য এটা একটা বড় ধরনের প্রবলেম, বা এটা একটা আমাদের একটা চ্যালেঞ্জ ফর দ্য ডেভেলপমেন্ট। স্যার, যদি স্পেসিফিক ঢাকার জন্য থাকে তখন কি আমরা গ্লোবাল এন্টার আনবো? হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডে আনলেও চলবে, আর লিটারেচার রিভিউতে আসবে। কিন্তু আমি যে বলছি প্রথমে শুধু ইন্ট্রোডাকশন কথা বলতেছি। ইন্ট্রোডাকশনে আমরা কি থাকে? সাধারণত আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থাকে। এই ব্যাকগ্রাউন্ড থেকে তারপর হচ্ছে এই রিলেটেড মানুষ অনেক কাজ করতেছে, অনেক সমস্যা ফিল করতেছে, কাজ করে তারা কিছুটা এটাকে কিভাবে রিলিভ করা যেতে পারে সেটা নিয়ে তাদের লিটারেচার আছে, একটা সাইটেশন দিয়ে তারপরে আমি এসে বলতে আসবো আমার টপিকসে, যে আমি এই কাজ করতে যাচ্ছি, আমার টপিকসের অবজেক্টিভ হচ্ছে এইটা। তো এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন শুরু হয় খুব ব্রডার পার্সপেক্টিভে, আস্তে আস্তে ন্যারো ডাউন হয়ে আমার টপিকসে চলে আসে, এবং এখানে আমার স্টাডি রেশনালিটি একটা আসে। সুতরাং ইন্ট্রোডাকশনের ভিতরেও অনেক সময় অধিকাংশ সময় কিছু প্রাইম লিটারেচার চলে আসে, কিছু প্রাইম লিটারেচার আসবে, কারণ আমাকে ইন্ট্রোডাকশনের ভিতরে আমার স্টাডি থেকে অনেক সময় জাস্টিফাই করতে হবে। এই ক্ষেত্রে সাধারণত রিসার্চ পেপারের ক্ষেত্রে, কনফারেন্স পেপারের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় যে লিটারেচার রিভিউ এবং ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড এই দুইটাকে একসাথে মার্জ করে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় পেজ লিমিটেশন থাকে। তো জার্নাল পেপারের ক্ষেত্রে যেহেতু পেজ রেস্ট্রিকশন নাই, সেক্ষেত্রে আমরা লিটারেচার রিভিউটাকে পরবর্তী একটা আলাদা সেকশন হিসেবে রাখতে পারি বা রাখা হয়। কিন্তু অনেক সময় আবার দেখা যায় অনেক সময় পেজ রেস্ট্রিকশন থাকে, হয়তো কনফারেন্স পেপারে বিশেষ করে, তো সেখানে আলাদা একটা লিটারেচার রিভিউ সেকশন যদি আমি দিতে যাই, তখন আমার মেথোডোলজি, আমার রেজাল্টস, আমার ডিসকাশন, আমার কনক্লুশন, এরপর আমার বিবলিওগ্রাফি, এগুলো দিয়ে তখন পেজের ভিতরে আমাকে আর ওইটার ভিতরে একসাথে রাখা যায় না, ওই পেজ লিমিটের ভিতরে এটাকে কম্পাইল করা যায় না। সেক্ষেত্রে আমরা সাধারণত ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড এবং লিটারেচার রিভিউ এই তিনটাকে আমরা এক করে লাস্টে আমাদের রেশনালিটি দিয়ে, যে অমুক এই কাজ করছে, অমুক এই কাজ করছে, সে এইটা বলছে, সে এইটা পেয়েছে, বাট regarding this issue no one has actually done this type of task, so in this study we have tried to actually evaluate this, we have tried to highlight this, and from this perspective the objective of this study of this literature is this follow দিয়ে আমরা এখানে শেষ করতে পারি। this is the rationality হচ্ছে ওইটাই যে এই কাজগুলো হয়নি, আমি এটা করতে যাচ্ছি, এবং this will be contribute to the science। তো আমার কাজটাকে আসলে জাস্টিফাই করা, যাতে কিনা রিডার উনি যেন ইন্ট্রোডাকশনটা পড়েই সে বুঝতে পারে যে তার ভিতরে একটা আগ্রহ তৈরি হয় যে আমাকে ভিতরটা দেখতে হবে। তো এর আগে আসলে অ্যাবস্ট্রাক্টের ব্যাপারটা আছে, অ্যাবস্ট্রাক্টের ভিতরেও আসলে এই শর্টসগুলোরই সামারি হিসেবে আসে। তো ওইদিকে গেলে আসলে আমার কথা অন্যদিকে চলে যায়। তো সেই জন্য উনি যেটা বলতেছিলেন যে লিটারেচার রিভিউ এবং ইন্ট্রোডাকশন এই দুটোকে আমরা বিশেষ করে থিসিসের ক্ষেত্রে, বিএসসি, এমএসসি, পিএইচডি থিসিসের ক্ষেত্রে আমরা লিটারেচার রিভিউটাকে কমপ্লিটলি সেপারেট চ্যাপ্টার হিসেবে রাখবো, এবং সেখানেও বিভিন্ন স্টেপ বাই স্টেপ বিভিন্ন লিটারেচার কিভাবে আছে। তবে লিটারেচার রিভিউর ক্ষেত্রে শুধুমাত্র এইটা না যে অমুক এইটা বলছে, 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 অমুক স্টাডিতে এইটা বলা হয়েছে, এই জাস্ট শুধু আমি এইটা ন্যারেট করে দিলাম, দিস ইজ নট দ্য লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ ক্ষেত্রে জরুরি হচ্ছে এটা যে তোমাকে ওর পেপারটা পড়ে আসলে বুঝতে হবে, তুমি যে টপিকসটা ক্যাচ করতে যাচ্ছ সেইটা ক্যাচ করতে হবে, টপিকসটা সে কি বলতে চাইছে, ও
ওটা তোমাকে বুঝতে হবে। স্যার রিসার্চারটা পড়ে আমার একটা সামারি দিব। সে একটা কিছু কথা বললো বা তার একটা ফান্ডিং সে দিল, দেওয়ার পরে ওইটাকে তোমাকে এখন সিনথেসাইজ করতে হবে আমার ভাষায়। একটা কখনোই তুমি অন্যের ভাষা কপি করতে পারবে না, কোনো লিটারেচার রিভিউতে বা কোনো পেপারে কখনোই তুমি অন্যের ভাষা কপি করতে পারবে না। মেক সেন্স? জি স্যার। এখন আচ্ছা এটা আবার আমরা দিকে চলে যাবে। সেটা প্রথম এখন হচ্ছে প্লাজিয়ারিজম নাম শুনছো? বাংলা বলে চর্যবৃত্তি। হ্যাঁ স্যার বলছি। প্লাজিয়ারিজম জি জি জি। মানে অন্যের লেখা চুরি করে যেটা। অন্যের লেখা চুরি করে, এটা হচ্ছে খুব বড় ধরনের ক্রাইম, খুবই বড় ধরনের ক্রাইম। মানে এটা এমন ধরনের ক্রাইম আমি দেখছি বাংলাদেশে যদিও পানিশমেন্ট খুব বেশি হয় না এখন, তো এক্সাম্পলে পানিশমেন্ট খুব কয়েকটা হয়েছে, সেটা সম্ভবত শুনবে ঢাকা ইউনিভার্সিটি কয়েকজন চাকরি চলে গেছে, কুয়েটের কয়েকজনের চাকরি চলে গেছে একবার চাকরি থেকে। মানে এটা এত বড় ক্রাইম। বাহিরের ক্ষেত্রে বিশেষ করে তুমি যখন জার্নালে সাবমিট করবা, আমরা যখন জার্নালে সাবমিট করি, ওরা প্রথমেই আসলে এখন হচ্ছে সফটওয়্যার আছে, ঠিক আছে? জি স্যার, পার্সেন্টেজ ইউজ করা হয় স্যার এখন স্যার। আইথেন্টিকেট আরেকটা সফটওয়্যার আছে, টার্নিটাইন সফটওয়্যার আছে, বুয়েট রিসেন্টলি আইথেন্টিকেটের লাইসেন্স দিয়েছে। জাস্ট ওখানে যদি তোমার আর্টিকেলটা দেওয়া হয়, রাখা হয়, জাস্ট পেস্ট করা হয়, তো তুমি কোন পেপার থেকে কোথা থেকে কতটুকু লিখছো সে মার্ক করে তোমাকে একদম দিয়ে দিবে। আমার এখানে ছিল অনেকগুলো ইয়ে। তো এই ক্ষেত্রে যদি কখনো এরকম হয় যে ইভেন 6 থেকে 7টা ওয়ার্ডও যদি পাশাপাশি এক পেয়ে যায়, ও সে মার্ক করে ফেলে, ও ধরে ফেলে। অনেক সময় 4 থেকে 5টা ওয়ার্ড যদি মেলে, সেম 5টা ওয়ার্ড, আই ইট রাইস, ঠিক আছে, এর সাথে তার একটা ফুল স্টপ দিয়ে হয়তো বা উই সামথিং আছে, তো এই যে 4-5টা ওয়ার্ড একসাথে মিলে গেল, একই সেন্টেন্স, তাই না? 1000 জন মিলছে, সবটা ধরে ফেলে এটা যে এই লেখাটা এই জায়গা থেকে কোট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে প্লাজিয়ারিজম বা চর্যবৃত্তি বাংলা যেটা বলি না কেন আমরা, এটা এমন একটা ক্রাইম, যদি জার্নালে সাবমিট করা হয় আর তারা যদি এটাকে যদি তারা দেখে যে সেখানে একটা সার্টেন লিমিটকে ভায়োলেট করছে, তাহলে তোমাকে ব্ল্যাক লিস্টেড করে দেবে। এবং এই ব্ল্যাক লিস্টেড এমন একটা জিনিস যে ভবিষ্যতে তোমার আর কোনো লিটারেচার, কোনো ধরনের পাবলিকেশন, কোনো ধরনের পেপার তারা অ্যাকসেপ্ট করবে না। শুধু তাই না, অনেক সময় এটাকে ওরা ওয়াইডলি সার্কুলেট করে দেয় সায়েন্টিফিক এরিয়াতে। যদিও এইটার সমস্যা যদি আরো ব্যাপক হয়, তখন দেখা যাবে যে কোনো ধরনের তুমি একদম ফুললি ব্ল্যাক লিস্টেড। আর প্রফেশনাল লেভেলে তো এমন যে এরকম যদি নজির পাওয়া যায়, সাধারণভাবে প্রথম ফেসে তোমাকে স্যাক করে দেয় তোমার প্রফেশন থেকে, তোমার চাকরি থেকে। সুতরাং এই ব্যাপারে খুবই সিরিয়াস হতে হবে। লিটারেচার রিভিউর ক্ষেত্রে এটা একটা বড় একটা বিষয়, যে লিটারেচার রিভিউ করতে যেয়ে আমরা সাধারণত দেখা যায় যে অন্যের ওই লিটারেচারের কপি সেন্টেন্সগুলোকে আমরা তুলে দিই, কপি করে দিই। হ্যাঁ, এইখানে কিছুটা রিলিজ আছে। আমরা একটা পেপারের ভিতরে হয়তোবা 2-3টা কোটেশনকে আমরা নিয়ে আসতে পারি অ্যাজ ইট ইজ, কিন্তু সেখানে আমাকে ওইটা ইনভার্টেড কমার ভিতরে রেখে প্রপার রেফারেন্সিং এর মাধ্যমে, সাইটেশনের মাধ্যমে, বিবলিকেশনের মাধ্যমে আমরা ওইখানে রাখতে পারি। তো সেক্ষেত্রে ওই যে বললাম না অমুকের কথা, যখন কারোর কথা বলি কোট অ্যান্ড কোট বলেন না, বাংলা বলে কোট অ্যান্ড কোট, তাই না? তো অর্থাৎ ওটাকে ফুললি ইনভার্টেড কমার ভিতরে রেখে তারপরে রেফারেন্স দিয়ে যদি আমরা রাখি, তো এইটাকে সাধারণত একটা পেপারের ভিতরে হয়তো এরকম ম্যাক্সিমাম 2 থেকে 3টা লাইন হতে পারে, মানে তাও একসাথে না, 2-3 জনের কথা। হ্যাঁ, হ্যালো, কথা শোনা যাচ্ছে? তো এটা একটু খুব ভালো করে খেয়াল রাখবো। আমি শোনা যাচ্ছে। আমি সরি, আসলে এটা এত স্লো যে আমি দেখাতে পারছি, তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে যেটা বলতেছিলাম। তো এটা একটু আমরা একটি তো লিটারেচার রিভিউ করতে শুধুমাত্র এইটা না যে আমরা শুধুমাত্র অন্যের অমুক কি বলছে এটাই করলাম, বরঞ্চ লিটারেচার রিভিউর একটা বড় হচ্ছে যে এইটাকে সিনথেসাইজ করা মিনস হচ্ছে ওইটাকে পড়ে তার ফাইন্ডিংসটাকে আমি দিলাম, দেওয়ার পরে আমাকে আবার করা যে হ্যাঁ তার কাজের ভিতরে কোথায় কোথায় আসলে লিমিটেশন ছিল, অথবা তার কাজের যে কন্ট্রিবিউশনটা আছে সেই কন্ট্রিবিউশনটা আসলে কোথায় আমার লিটারেচারের সাথে সেটা আসলে মানে ম্যাচ করে বা আমার কাজের সাথে ম্যাচ করে,
এইটাকে নিজের ভাষায় এক্সপ্লেইন করা।